উত্তর পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ছিল আর এরই প্রভাবে গত 24 ঘন্টাতে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে ভারী থেকে অতি ভারী এবং কলকাতাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। আর আমাদের 24 ঘন্টায় কলকাতাতে আলিপুরে যে বৃষ্টিপাতটা হয়েছে সেটা টোটালটা হচ্ছে 251.4 মিলিমিটার। এটা আমাদের সেপ্টেম্বর মাসে তৃতীয় হাইয়েস্ট। যদি আমরা সমস্ত মাস দেখি সেক্ষেত্রে এটা ষষ্ঠতম। তবে এমন নিম্নচাপ আবারও হতে পারে আগামী পুজোর দিনগুলিতেও, তাই বৃষ্টির ভ্রুকুটি থাকছে। সংবাদ মাধ্যমগুলির কাছে এখন বৃষ্টি যেন অসুর হয়ে দাঁড়িয়েছে। কিন্তু একটি প্রশ্ন দীর্ঘ সময় ধরেই তিলোত্তমা কলকাতার বাতাসে ভাসছে, আর তা হলো যেভাবে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, যেভাবে কলকাতার ভূ পরিবর্তন হচ্ছে, তাতে কি আগামী দিনে পুরো সিটি অফ জয় তলিয়ে যেতে পারে অতলে? সমুদ্র পৃষ্ঠ উঠে আসতে পারে আরও ওপরে। শহর কলকাতা, আপনারা জানেন যে 3টি গ্রাম নিয়েই তৈরি হয়েছিল এই শহর কলকাতা: সুতানুটি, ডিহি কলকাতা এবং গোবিন্দপুর। 1690 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলগুলিতেই তাদের বাণিজ্য এবং বসতি স্থাপন করেছিল। ধীরে ধীরে এই 3টি গ্রাম একত্রিত হয়েই তৈরি হয় কলকাতা। তবে সেদিনের কলকাতা আর আজকের কলকাতার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। পুরনো কলকাতার একটা তথ্য দিলে আপনারা বুঝতে পারবেন সেদিনের আর আজকের কলকাতার মধ্যে ফারাক কতটা হয়েছে। আজ যে রাস্তাটি দুজন বিজ্ঞানীর নামে নামাঙ্কিত, সেই আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোড এবং জগদীশ চন্দ্র বোস রোড, একসময় এর নাম ছিল আউটার রোড, মানে এই রাস্তাটি ছিল কলকাতার সীমানা। মূলত মারাঠা ডিচ বুঝিয়েই এই রাস্তাটি তৈরি করা হয়েছিল। রাস্তার এক পাশে ছিল কলকাতা আর অন্য দিকটি ছিল পরগনা। মানে আজ আলিমুদ্দিন স্ট্রিটে যে সিপিএমের দপ্তর রয়েছে সেদিকটি ছিল কলকাতা, আর জোড়া গির্জার দিকটি ছিল কলকাতার বাইরে। ভাবুন একবার। যাই হোক, কলকাতার এমন ইতিহাস আরও আছে, জানা হয় অন্য কোনো এপিসোডে বলবো। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কলকাতা আবার ইতিহাস হয়ে যাবে না তো? আবহাওয়ার পরিবর্তন কি তেমনই ইঙ্গিত দিচ্ছে? সাম্প্রতিক একটি গবেষণা বলছে আগামী কয়েক বছরের মধ্যেই নাকি কলকাতাকে স্পর্শ করে ফেলবে সমুদ্র। ক্রমশই বাড়ছে সমুদ্রের জলস্তর, যার ফলে কলকাতা সহ ভারতের একাধিক শহর তলিয়ে যাবার আশঙ্কা করা হচ্ছে। ক্লাইমেট চেঞ্জ নামে একটি মার্কিন সংস্থা তাদের গবেষণায় উঠে আসা তথ্য থেকে দাবি করেছে কলকাতা সহ ভারতের 4টি শহর সংলগ্ন উপকূলবর্তী এলাকা সমুদ্রের নিচে চলে যাবে। সুন্দরবনের প্রায় পুরোটাই তলিয়ে যাবার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে ওই রিপোর্টে। কলকাতা সহ বাংলার একটি অংশ জলের অতলে তলিয়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করছেন আবহাওয়াবিদরা। ভূতত্ত্ববিদদের মতেও কলকাতার মাটির তলা থেকে ধীরে ধীরে পলিরাশি সরে যাচ্ছে। কলকাতার মাটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। উল্টো দিকে সমুদ্রের জলস্তরের পরিমাণ অতি দ্রুত গতিতে বাড়ছে। এভাবে জলস্তর বাড়তে থাকাটা কলকাতার জন্য ভয়ঙ্কর। সমুদ্রের জল মাটির স্তরের মধ্যে প্রবেশ করা শুরু করলে প্রথমেই যা হবে তা হলো ওই ভূগর্ভস্থ যে জল তা লবণাক্ত হয়ে যাবে। এরপর মাটির তলার পলি রাশি ধুয়ে যাওয়ার আশঙ্কা থাকছে। মূলত যে সমস্ত জায়গায় অতিরিক্ত ভার রয়েছে, যেমন ধরুন ওই হাইরাইজ বিল্ডিং বা হেভি কনস্ট্রাকশন যে সমস্ত জায়গায় রয়েছে, সেই সমস্ত এলাকা একেবারে বসে যাওয়ার আশঙ্কাও করা হচ্ছে। এই মুহূর্তে আমরা যে ভূখণ্ডে বসবাস করছি, বিজ্ঞানীরা বলছেন সেই সমস্ত জায়গা একসময় জলের তলায় ছিল, আবারও সেই ভূখণ্ড জলের তলায় তলিয়ে যাবার ঝুঁকি রয়েছে। মূলত বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তনের ফলেই এমনটা হওয়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
কলকাতা অবস্থানগতভাবে কিন্তু আমরা যেটা জানি যে একটা গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অবস্থিত, এবং তার জন্য কিন্তু তার ভৌগোলিক যে চিত্রটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিছুটা তো ঝুঁকিপূর্ণ আছেই। কারণ আমরা জানি যে ভাবে জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের সমুদ্র পৃষ্ঠের যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এবং সমুদ্রপৃষ্ঠ থেকে কিন্তু কলকাতার বহু অঞ্চল মাত্র 3 থেকে 4 মিটার মাত্র কিন্তু উঁচু। সেখানে কিন্তু আজকে ভূমির প্রকৃতি চেঞ্জেস আসছে, সেখানে প্রায় মাটির তলায় কিন্তু বহু জায়গায় আমরা দেখছি অবদমিত হয়ে যেতে, এবং সেখানে হোলের মতো সৃষ্টি হয়েছে। সেগুলো প্রায় বেহালা এবং গার্ডেন রিজ অঞ্চলগুলো কিন্তু দক্ষিণ কলকাতাতে সত্যিকারের ভীষণভাবে ঝুঁকিপূর্ণ হয়ে আছে। টালিগঞ্জ জাতীয় জায়গাগুলো কিন্তু আমাদের ভীষণভাবে ঝুঁকিপূর্ণ। ক্লাইমেট রেজিলেন্ট ইনফ্রাস্ট্রাকচার এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকেই কিন্তু গুরুত্ব দিতে হবে, তবেই কলকাতাকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো। বিশ্ব উষ্ণায়নের জেরে ক্রমশ বদলে যাচ্ছে প্রকৃতি, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আর তার প্রভাবেই মেরু প্রদেশের বরফ গলছে। এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই ভারতের বেশ কিছু শহর জলের তলায় তলিয়ে যাবে, যার তালিকায় নাম রয়েছে কলকাতারও। বিশেষজ্ঞ মহলের দাবি, যদি এই মুহূর্তে বিশ্বে ওই গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানো হয়, তাহলে ওই গ্যাস নির্গমন সম্পূর্ণ বন্ধ হবে 2050 সাল নাগাদ। এতে যে বিশ্ব উষ্ণায়ন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়, বরং 1.5 ডিগ্রি করে বাড়তে থাকবে তাপমাত্রা। তারপরে তাপমাত্রা কমলেও তার আগে গলবে বরফ, বাড়বে বৃষ্টিও। এতে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কাও থাকছে। খেয়াল করে দেখুন, গত কয়েক বছর আবহাওয়ার খামখেয়ালিপনা উত্তর কেমন বৃদ্ধি পাচ্ছে। এবছরই দেখুন না কি পরিমাণ বৃষ্টি হয়েছে। ক্রমাগত এই বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে, আর সেই কারণে বন্যাও বাড়ছে। উত্তর ভারতের পরিস্থিতি দেখুন, মেঘ ভাঙা বৃষ্টির পরিমাণ কি হারে বেড়েছে সেখানে, যার জেরে ক্রমেই ধ্বংস হচ্ছে পাহাড়। পাহাড় বেয়ে নেমে আসা জল মূলত নদীতে এসে পড়ছে, যা ধীরে ধীরে আবার সমতলে এসে প্লাবনের আকার ধারণ করছে। বৃষ্টির পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রাও, যার ফলে স্থলভাগের জল অতিমাত্রায় বাষ্পীভূত হয়ে যাচ্ছে। একদিকে যেমন বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে, তেমন বাড়ছে আবার খরাও। সুন্দরবন, যাকে মূলত রক্ষা প্রাচীর বলে মনে করা হতো, সেই সুন্দরবন আজ অসুরক্ষিত হয়ে পড়ছে। সুন্দরবনের ঘোড়ামারা মৌসুমী দ্বীপ গত আমফান যশের সময় কার্যত জলের তলায় চলে গিয়েছিল। দ্বীপের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়েছিল প্রশাসন। বর্তমানে ওই এলাকার মানুষের কাছে বৃষ্টি মানে যেন একটা আতঙ্ক। কলকাতার এই অতিবৃষ্টি কোনো অশনি সংকেত নয় তো। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে অত্যন্ত দ্রুততার সঙ্গে। উন্নয়নের নামে প্রকৃতির সঙ্গে লড়াই করলে তার ফল যে ভালো হবে না, তা বারবার একাধিক ঘটনা দিয়ে আমাদের প্রকৃতি বুঝিয়ে দিয়েছে। তাই কলকাতাকে বাঁচাতে এখনই ব্যবস্থা না নিলে পরবর্তী প্রজন্মের কাছে ওই ইতিহাসের পাতাতেই থেকে যাবে না তো আমাদের প্রিয় কলকাতা। আজ এই পর্যন্তই।